অভ্যুত্থানের শততম দিনে শহীদদের স্মরণ, গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার দাবি জাতীয় নাগরিক কমিটির। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দিতে চান না সমন্বয়করা। ফ্যাসিবাদের শেকড় ছড়িয়েছে অনেক দূর, 15 বছরের শাসন কয়েক সপ্তাহে মোকাবিলা সহজ নয় বললেন আইন উপদেষ্টা। গুম বিরোধী আইন করবে অন্তর্বর্তী সরকার। তাবলিগ জামাতের দ্বন্দ্বের পেছনে তৃতীয় পক্ষের ষড়যন্ত্র দেখছেন সাদপন্থীরা। দিল্লির মাওলানাকে বিশ্ব ইজতেমায় আনার দাবিতে কাকরাইলে অবস্থান। এবং মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট সাধারণ মানুষ। শুল্ক ছাড়ের পরও বাজারে নেই প্রভাব, কমছে না আলু, পেঁয়াজ, চালের দর। শহরের তুলনায় গ্রামে বেড়েছে জীবনযাত্রার ব্যয়। সময় সংবাদে সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। ছাত্র জনতার অভ্যুত্থানের শততম দিন উপলক্ষে সমাবেশ করছে জাতীয় নাগরিক কমিটি। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আছেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে অবস্থান করছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেখানে, এবং জাতীয় নাগরিক কমিটি যেটি রয়েছে তাদের আয়োজনে আজকে যে 100 দিন পূর্তি হয়ে গেছে ইতিমধ্যেই। আপনারা জানেন যে জুলাই গণহত্যার ছাত্র জনতার অভ্যুত্থানের যে 100 দিন, সেই উপলক্ষে কিন্তু তারা মূলত জুলাই গণহত্যায় দায়ী আওয়ামী লীগের বিচার এবং শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের দাবিতে এই নাগরিক সমাবেশটি করেছেন। আমরা এখানে অনেকের বক্তব্য আসলে শুনেছি, বিশেষ করে যারা সচেতন নাগরিক মহল যারা রয়েছেন বিভিন্ন পর্যায়ে, তারা এখানে বক্তব্য রেখেছেন এবং তাদের কথা একটি বিষয় বারবার স্পষ্ট করেছেন তারা, যে জুলাই গণহত্যা যেটি হয়েছে তার বিচার কেন এখনো পর্যন্ত আসলে শুরু হয়নি বা কার্যকর করা হচ্ছে না। বিশেষ করে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন কিংবা যারা আহত হয়ে এখনো কাতরাচ্ছেন, তাদের সুচিকিৎসা কেন এখনো পর্যন্ত নিশ্চিত হচ্ছে না, এই বিষয়টি কিন্তু বারবার বক্তব্যে উঠে এসেছে। এবং তারা বারবার যেটি বলছে যে এই আওয়ামী লীগ গত তাদের এই রেজিমে যে 16-17 বছরে যে ধরনের নিপীড়ন চালিয়েছে কিংবা যে ফ্যাসিজম কায়েম করেছিল, সেই ফ্যাসিজমের যারা দোসর রয়েছে তারা প্রশাসনের বিভিন্ন জায়গায় কিন্তু তারা এখনও রয়েছে, তাদেরকে পুরোপুরি নির্মূল করা হয়নি, কিংবা তারা এই গণহত্যায় যারা আসলে আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করেছে তাদেরকেও কেন এখনও পর্যন্ত খোলা বাতাসে মুক্তভাবে তারা ঘুরে বেড়াচ্ছে। এটি আসলে শহীদ পরিবারের জন্য একদিকে যেমন কষ্টদায়ক, একইভাবে যারা এখানে আহত হয়েছেন কিংবা আন্দোলনে সক্রিয় ছিলেন যারা, তাদের জন্য এটি বিব্রতকর একটি পরিস্থিতি তৈরি হয়েছে। এবং তারা কিন্তু স্পষ্ট করেছেন যে বিষয়টি, যে ছাত্র জনতার বা যে শহীদদের রক্তের উপরে পা রেখে আসলে বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা ক্ষমতায় যাবার যেই চেষ্টা করছেন বা স্বপ্ন দেখছেন, এবং এই আহতদের প্রতি কোনো ধরনের দায়িত্ব তারা পালন করছে না, কিংবা শহীদ পরিবারগুলোকে যে ন্যূনতম যেই দায়বদ্ধতা সেটি তারা আসলে তাদের ভিতরে নেই, সেই রকম রাজনৈতিক দলকে কিন্তু আসলে সরকার গঠন করতে বা নির্বাচনে আবারও তারা প্রত্যাখ্যান করবেন। বিশেষ করে দিল্লি কিংবা আমেরিকা, ইউরোপের দিকে না তাকিয়ে বরং এদেশের ছাত্র জনতার ভোটেই তাদেরকে নির্বাচিত হতে হবে। সুতরাং এদেশের ছাত্র জনতার কথা এবং তাদের চাওয়াকে পূরণ করতে হবে, এই দাবিটি কিন্তু তারা পরিষ্কারভাবে এখানে স্পষ্ট করেছেন তাদের বক্তব্যে। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়েছিলেন জুম্মান সাদিক জ্যাভলিন, জানাচ্ছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানের শততম দিন উপলক্ষে জাতীয় নাগরিক কমিটির যে সমাবেশ সেটার বিস্তারিত। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ইস্যুতে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে বলে জানিয়েছেন অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। তবে এই দূরত্ব ঘোচাতে সরকারের সঙ্গে আলোচনা চলছে। বৈষম্য বিরোধীদের সঙ্গে দূরত্ব কমাতে উপদেষ্টা পরিষদে আরও ছাত্র প্রতিনিধি নেয়ার পরামর্শ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক। তারা বলেন, ছাত্রদের মতামতকে প্রাধান্য না দিলে অস্বস্তিতে পড়বে সরকার। নাজমুস সালেহির রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরামর্শ অনুযায়ী গঠিত হয় অন্তর্বর্তী সরকার। শুরু থেকেই চাপ প্রয়োগকারী গোষ্ঠী হিসেবে নানা ইস্যুতে ইউনূস সরকারকে পরামর্শ দিয়ে আসার কথা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তবে অন্তর্বর্তী সরকারের 3 মাস না পেরুতেই রাষ্ট্রপতির অপসারণ, নতুন করে আরও 3 জনকে উপদেষ্টা পরিষদে নিয়োগ ও আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহ কয়েকটি ইস্যুতে অসন্তোষ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কিছু কিছু জায়গা আছে যেখানে বিরোধিতা করা যায় এবং আমরা বিরোধিতা করছি, তবে সর্বশেষ ঘটনাগুলো অবশ্যই ভাবার মতো। মাহিন সরকার আরও জানান, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবেন না তারা। এই সরকারকে ব্যর্থ করে দেওয়া, অকার্যকর করে দেওয়া
সে ধরনের কোনো অবস্থানে আসলে আমরা যাব না, বা সেটি আমাদের উদ্দেশ্যও নয়, কারণ এই সরকারটি আসলে একটি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ বলছেন, ছাত্রদের সঙ্গে দূরত্ব বাড়ালে অস্থিরতায় পড়বে অন্তর্বর্তী সরকার। এজন্য উপদেষ্টা পরিষদে আরও ছাত্র প্রতিনিধি নেয়ার পরামর্শ তার। একটা ইমব্যালেন্স কিন্তু আছে। যারা স্যাক্রিফাইসটা করলো, যারা জীবন দিল, ওই অংশের মধ্যে থেকে কিন্তু কোনো প্রতিনিধি নাই। ওইখান থেকে একটু বাড়ানো যেতে পারে। প্লাস এখানে যারা প্রথম সারে আরও যে কয়জন আছে সেখান থেকে আরেকটু বাড়ানো যেতে পারে। এ বিশ্লেষকের মতে দ্রুত ঘোচাতে উপদেষ্টা পরিষদে থাকা 3 ছাত্র প্রতিনিধিকে কাজে লাগাতে পারে সরকার। এই 3 জনই তাদের দায়িত্ব, তাদেরকে স্পেশালি বলা উচিত যে তোমরা ওদের ক্ষোভের কারণগুলো ফাইন্ড আউট করো, বুঝে সেইভাবে অ্যাড্রেস করো, মানে তাদের ক্ষোভগুলো সমাধান করার চেষ্টা করো, তাই না? তাদের প্রতিনিধি হিসেবেই তো তারা গেছে সেখানে। ছাত্র সরকারের দ্রুত ঘুচিয়ে অন্তর্বর্তী সরকার স্থির না হলে রাষ্ট্র গঠন বাধাগ্রস্ত হবে বলে মত এই বিশ্লেষকের। প্রতিনিধিত্ব বাড়ানো যায় ছাত্রদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে আছে জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, 15 বছরের শাসন কয়েক সপ্তাহে মোকাবিলা করা সহজ নয়। সকালে রাজধানীর গুলশানে এএফএডির 8ম কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে তিনি বলেন, গুম হত্যাকাণ্ডের চেয়েও খারাপ অপরাধ। আইন প্রণয়নের ক্ষেত্রে সক্ষমতার ঘাটতি থাকলেও গুমের বিরুদ্ধে আইন করায় সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। রওশনারা গত 10 বছর ধরে সন্তানকে ফিরে পাওয়ার আশায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খোঁজ করে যাচ্ছেন, যিনি জানেন না আদরের সন্তান আদৌ বেঁচে আছেন কিনা। আমার ছেলেকে গুম করে ফেলেছে, রাতের অন্ধকারে কত জায়গায় খুঁজছি, কত ছেলেরে পাইনি। এদিকে স্বামীকে হারিয়ে গত 5 বছর ধরে নিজেও নানাভাবে নির্যাতনের শিকার নাসরিন জাহান। অন্ততপক্ষে একটা সন্তান দিন আমাদেরকে আছে বা নাই, রাজধানীর গুলশানে এএফডির 8ম কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে গুমের শিকার পরিবারের স্বজনরা জানান নিজেদের অভিজ্ঞতার কথা। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ভবিষ্যতে গুমের মতো অপরাধে যাতে কেউ জড়িত না হয় সেদিকে নজর দিতে হবে। I will further request the Honorable Law Advisor to initiate the drafting of an ordinance by which this kind of crime against humanity should be given the topmost priority. That can dare to do this kind of crimes. ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে আছে উল্লেখ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, 15 বছরের শাসন কয়েক সপ্তাহে মোকাবেলা করা সহজ নয়। আর বিগত 15 বছরে যারা নানাভাবে ভোগান্তির শিকার হয়েছেন তাদের সবাই যাতে বিচার পায় তা নিশ্চিত করার উপর জোর দেন শিল্প উপদেষ্টা। Whether they committed enforced disappearance, whether they committed corruption or they committed extrajudicial killing, their strength is deep-rooted, and to fight with them, this is a very, very, huge task. It's not easy. They have gathered their strength in last 15 years, and we are trying to reverse the process in last couple of weeks. খুন করার চেয়ে খারাপ অপরাধ হচ্ছে গুম। পুনর্বাসন এবং ক্ষতিপূরণের কথা, rehabilitation and compensation. We will definitely think about that. Justice is the priority not only for the victims of enforced disappearances, for all the people of Bangladesh who suffered under the brutal fascist regime in the last 15.5 years. গুমের বিরুদ্ধে আইন করায় সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই বলেও জানান দুই উপদেষ্টা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 100তম দিনে রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। উপদেষ্টা এবং একজন প্রধান উপদেষ্টাই কিন্তু সরকার না, আপনারা সরকারের একটা অন্যতম অংশ। আমাদের কাজ হচ্ছে পলিসি ডিসিশন নেওয়া এবং সেটা বাস্তবায়নের কাজ হচ্ছে মূলত আপনাদের। এবং বিগত সময়ে
যেই রাজনৈতিক সরকার ছিল, যে ফ্যাসিবাদী সরকার ছিল, তাদের পলিসি ডিসিশনগুলোই ছিল জনবিরোধী, গণতন্ত্র হত্যাকারী এবং মানুষের জীবন নেওয়ার মতো পলিসি ডিসিশন তারা দিয়েছেন। এবং প্রশাসনের মধ্যে থাকা তাদের দোসররা সেগুলো বাস্তবায়ন করেছে। এবং অনেক ক্ষেত্রে প্রশাসনের মধ্যে থাকা কিছু কিছু অফিসার যারা দলীয় নেতাদের থেকেও বেশি রাজনৈতিকভাবে সেই দায়িত্বগুলো পালন করেছে। আমি বিগত সরকারের সময়ে প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে থাকা একজনের কিছু ইনফরমেশন পেয়েছিলাম। তো সেখানে তিনি বিভিন্ন জেলার এসপিদেরকে নির্দেশনা দিচ্ছেন হোয়াটসঅ্যাপে যে অমুক জায়গায় গুলি করতে হবে, ওইখানে গুলি করতে হবে। তার কিন্তু সেটা দায়িত্ব ছিল না। স্বরাষ্ট্র সচিব যে ছিলেন তার ভিডিও তো আমরা দেখেছি। ছাত্র জনতার অভ্যুত্থানের ১০০তম দিনে রাজধানীর অফিসার্স ক্লাবে বক্তব্য রাখছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা সরাসরি ছিলাম সেখানে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন নুরুল হক নূর। চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বৃহস্পতিবারের দেয়া বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে রাজনৈতিক দল হিসেবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। গণহত্যার ন্যায় বিচার নিশ্চিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান নূর। জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বৈঠকের অভিযোগ তোলেন নূর। অ্যাডভোকেট তাজুল ইসলামের পদত্যাগ দাবি করেন তিনি। এর পরপরই নূরের বক্তব্য ভিত্তিহীন, বানোয়াট উল্লেখ করে বিবৃতি দেয় চিফ প্রসিকিউটরের কার্যালয়। আওয়ামী সরকার মানুষের কল্যাণে কাজ করলে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হতো না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বরগুনা ফোরামের প্রীতি সমাবেশে এই কথা বলেন তিনি। বাংলাদেশের বাইরে সমস্ত রাষ্ট্রে আমাদের বন্ধু থাকবে, একজন প্রভুকেও আর আমরা মেনে নেব না। আমরা ধিক্কার জানাই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি সংবাদ মাধ্যম, আমরা জানি না তাদের কতখানি ভিত্তি সেখানে আছে। তারা আমাদের প্রিয় চট্টগ্রামকে তাদের অঞ্চলের দাবি করে তারা যে পত্রিকায় এবং তাদের নিউজ চ্যানেলে যে নিউজ দিয়েছে, আমরা দায়িত্বহীন কণ্ঠে জানাই আমরা জীবন বাঁচিয়ে রাখবো, 1 ইঞ্চি মাটি কারো কাছে ছেড়ে দেওয়া হবে না। জুলাই আগস্টের শহীদদের রক্তের ঋণ পরিশোধের জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার। বাগেরহাট জেলা জামায়াতে ইসলামের সদস্য সম্মেলনে তিনি এই কথা বলেন। আমলাদের মধ্যে 7.5 লাখ ফ্যাসিবাদের দোসর রয়েছে বলে অভিযোগ করেন তিনি। এমন একটি সমঝোতার নির্বাচন হওয়া দরকার যে জনমত এবং ভোটের মধ্য দিয়ে ওই ফ্যাসিবাদী শক্তিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। এর জন্য প্রয়োজন একটি জাতীয় ঐক্য। সকল রাজনৈতিক দল আমরা একসাথে মিলেমিশে যারা রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছিলাম, হাজারো সহস্র জনতা যাদের জন্য জীবন দিল, প্রায় 40,000 লোকের আহত, সেই জন্য একটি জাতীয় ঐক্য প্রয়োজন। সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে রাজপথে ছিলেন তাদের মধ্যে এমন একটি নির্বাচনী কৌশল, এমন একটি নির্বাচনী সমঝোতা আমি আহ্বান জানাই যে রাজনৈতিকভাবে দেশে ফ্যাসিবাদের কবর রচিত হতে পারে। বিশ্ব ইজতেমায় মাওলানা সাদকে আসার অনুমতির দাবিতে রাজধানীর কাকরাইলে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন সাদ অনুসারীরা। তাদের দাবি, তৃতীয় পক্ষের ষড়যন্ত্রের কারণে তাবলিগ জামাতের দুপক্ষের দ্বন্দ্ব কাটছে না। দিনভর তাদের অবস্থানে ওই এলাকায় বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। দুপুর 1:30টার পর রাস্তা ছেড়ে দিলে স্বাভাবিক হতে শুরু করে পরিস্থিতি। শুক্রবার সকালে রাজধানীর কাকরাইল মসজিদে ঢল নামে মাওলানা সাদের অনুসারীদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের সংখ্যা বাড়তে থাকে। মসজিদ পেরিয়ে মূল সড়কেও অবস্থান নেন তারা। বন্ধ হয়ে যায় আশপাশের সড়কে যান চলাচল। এ সময় তারা বিশ্ব ইজতেমায় মাওলানা সাদকে আসার অনুমতির দাবি জানান। মাওলানা সাদ সাহেব দীর্ঘদিন যাবত এই দেশে আসতে পারতেছেন, এটা একটা ষড়যন্ত্রের শিকার। যে কোনো বিনিময় আমরা ইনশাআল্লাহ এবার প্রথম ইজতেমা করবই। আমরা সরকারের কাছে অনুরোধ করব যাতে বিশ্ব ইজতেমা
সুন্দরভাবে সরকার সহযোগী করে। বিশ্ব ইজতেমায় দুই পক্ষের উদ্দেশ্য ইসলামী বার্তা পৌঁছানো হলেও গেল 7 বছর ধরে ইজতেমা ও মার্কাজ মসজিদ নিয়ে দ্বন্দ্ব চলছে তাবলিগ জামায়াতের জুবায়েরপন্থী ও সাদপন্থীদের মধ্যে। তাই 2 দফায় অনুষ্ঠিত হয় ইজতেমা, মার্কাজ মসজিদেও ভাগাভাগি করে থাকে দুই পক্ষ। এরই ধারাবাহিকতায় চলতি মাসে বিশ্ব ইজতেমার 2 দফার তারিখ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু ভিসা জটিলতায় দেশে আসা অনিশ্চিত মাওলানা সাদ কান্দলভির। দেশে পরিবর্তিত পরিস্থিতিতে আগের মতো অবিভাজিত বিশ্ব ইজতেমা আয়োজনের আগ্রহ প্রকাশ করেন অবস্থানকারীরা। তারা জানান, এ বিষয়ে জুবায়েরপন্থীদের কয়েক দফা চিঠিতে মিলেছে ইতিবাচক সাড়া। তবে তৃতীয় পক্ষের ষড়যন্ত্রে সমাধান মিলছে না বলে দাবি সাদপন্থীদের। আমরা 2 দিন আগে খোলা চিঠি দিয়েছি, সেখানেও সমঝোতার বার্তা দিয়েছি। চলুন আমরা আমাদের এই আভ্যন্তরীণ দ্বন্দ্ব মিটিয়ে দেই। ওনারাও আন্তরিক। সমস্যা হচ্ছে দুই পক্ষের মাঝখানে একটা বিশাল পর্বত দাঁড়িয়ে আছে, তৃতীয় পক্ষ। আমরা এই তৃতীয় পক্ষের ব্যাপারে কঠোর অবস্থানে যাচ্ছি। জুমার নামাজ শেষে রাস্তা ছেড়ে দিলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মাওলানা সাদের অনুসারীরা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। পেঁয়াজ আমদানিতে শুল্ক ছাড়ের 9 দিন পার হলেও বাজারে নেই প্রভাব, বরং সপ্তাহ ব্যবধানে ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। একই চিত্র আলুর বাজারেও। ব্যবসায়ীরা বলছেন, ভারতেই এসব পণ্যের দাম বেশি, তাই দেশি পণ্য বাজারে আসার আগ পর্যন্ত স্বস্তি ফেরার সুযোগ নেই। বাজার তো দাম তো কমলো, তার ভ্যাট কমে কি লাভ হলো? শুল্ক ছাড়ের পরও দাম না কমায় আক্ষেপ ভোক্তার। অস্থির বাজারে স্বস্তি ফেরাতে পেঁয়াজ, আলু, চাল, ভোজ্য তেল সহ বেশ কয়েকটি পণ্য আমদানিতে ছাড় দিয়েছে সরকার। অথচ উল্টো হু দাম বাড়ছে এসব নিত্য প্রয়োজনীয় পণ্যের। গত 6 নভেম্বর আমদানি শুল্ক মওকুফের মধ্য দিয়ে পেঁয়াজ আমদানিতে মোট কর 10% থেকে কমিয়ে 0% করা হয়। তবে শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে দেখা যায় সপ্তাহ ব্যবধানে ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে আরও 5 থেকে 10 টাকা। সরবরাহ কমের অজুহাতে চড়া দেশি পেঁয়াজের বাজারও। একই চিত্র শুল্ক ছাড় পাওয়া আলুরও। লাগবে আমার 20 বস্তা, পাই 5 বস্তা 7 বস্তা, 20 বস্তা আমি পাইছি না। আর আমদানি কম, নতুন বীজ আরো 2 মাস দেরি হবে। এই 2 মাসের ভিতর বাজার কমার সম্ভাবনা নাই। চাউলের দামের চেয়ে পেঁয়াজের দাম বেশি, আবার আলুর দামও চাউলের চেয়ে বেশি। কিভাবে মানুষ চলবে? কর ছাড় দেয়া চালের বাজারেও লেগেছে দাম বাড়তির হাওয়া। 10 দিনের ব্যবধানে নতুন করে সব ধরনের চালে বস্তা প্রতি দাম বেড়েছে 150 টাকারও বেশি। মোটা চাল 28, মিনিকেট, নাদির চাল, পোলার চাল সবকিছু দাম বেশি। আমরা আগে আটা বিক্রি করতাম যেমন 56-57 টাকা, এখন বর্তমানে বিক্রি করতেছি আপনার 59-60 টাকা। এদিকে সরবরাহ বাড়ায় কয়েকটি সবজির দাম কিছুটা কমেছে। তবে এখনও বেগুন, করলা, পটল সহ অধিকাংশের দাম 60 থেকে 80 টাকার ঘরে। যদিও কমতির দিকে কাঁচা মরিচের দাম। সাদা বেগুন 70 থেকে 80 টাকা, পেঁপে 40 থেকে 45 টাকা, টমেটো, ইন্ডিয়ান টমেটো বর্তমানে 140 থেকে 30 টাকা কেজি। দামটা কম। পটল, ভেন্ডি, মূলার দাম জিজ্ঞেস করলাম 70 টাকা এখানেই। তাহলে আমরা এলাকায় তো 190-100 নিচে তো মূলা পাবো না। সবজির দাম কিন্তু অত্যাধিক বেশি এবং মনে হয় যে আগামী কিছুদিনের ভিতর সবজি উঠলে দাম একটু কমবে। একই অবস্থানে আছে ডিমের দাম। প্রতি ডজন বিক্রি হচ্ছে 145 থেকে 150 টাকা, আর প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 90 টাকায়। আগের মতোই চড়া মাছের বাজার। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। কর্মব্যস্ত নগর জীবনে জীবনযাত্রার ব্যয় গ্রামের তুলনায় বেশি থাকে, তাই ব্যয় বৃদ্ধির হারও শহরে বেশি। তবে বাংলাদেশে যেন উল্টো চিত্র। শহরের তুলনায় গ্রামেই জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির হার বাড়ছে। অক্টোবর মাসের মূল্যস্ফীতির চিত্র বলছে, খাদ্য এবং খাদ্য বহির্ভূত উভয় ধরনের মূল্যস্ফীতির চাপে গ্রামের মানুষ শহরের তুলনায় বেশি ভুগছে। এমন বাস্তবতায় পল্লী জনগোষ্ঠীকে স্বস্তি দিতে বাজার ব্যবস্থাপনায় বৈষম্য কমানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। শাহিনুর রহমান শাহিনের ক্যামেরায় MS আরিফিনের রিপোর্ট। সরকারিভাবে নানা পদক্ষেপ নেয়ার পরও ঠেকানো যাচ্ছে না নিত্যপণ্যের ঊর্ধ্বগতি। মূল্যস্ফীতির প্রভাবে গ্রামে জীবনযাত্রার ব্যয় শহরের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। শুধু তাই নয়, গ্রামে এই ব্যয় বাড়ার হার ছাড়িয়েছে শহরকেও। পল্লী অঞ্চলের মানুষজন জানাচ্ছেন তাদের কষ্টের কথা। একটা ভালো জিনিস খাইতে গেলে কমসে কম 600-700 টাকা লাগবে। মায়া লাগে অসুস্থ, দেশি মুড়ি খাইব, মানে আমার তো সমর্থন নাই। জিনিস বর্তমানে খাই নাই, ওখানে এই দুল 80 টাকা 90 টাকা কেজি অভাব পড়ে আছে বর্তমানে। আধা কেজি পেঁয়াজ 75 টাকা কিনে, তার মাছ যদি 300 টাকা, তার বাকি সংসারটা কিভাবে চলবো? বাচ্চা 3টা সাবজেক্ট পড়াবে গেলে মনে করেন মোটামুটি 4000 টাকা লাগে। কোনোদিন শখ করে আব্বু একটু ঘুরতে যাবো, এই ঘোরার টাকাটা
দিতেই আমাদের কষ্ট হয়ে যায়। পরিসংখ্যান ব্যুরো বিবিএস বলছে অক্টোবর মাসে গ্রামে খাদ্য মূল্যস্ফীতির হার শহরের তুলনায় বেশি, যদিও গ্রামই খাদ্যের প্রধান যোগানদাতা। অন্যদিকে খাদ্য বহির্ভূত পণ্য ও সেবা গ্রামের ভোক্তারা কম গ্রহণ করলেও এই খাতের মূল্যস্ফীতি তাদের বেশি ভোগাচ্ছে। শহরাঞ্চলে কিন্তু ওই মূল্য বৃদ্ধি হলে সেটা নিয়ে হইচই বেশি হয়, সেটা নিয়ে কথাবার্তা বেশি হয়। এজেন্সি বা মন্ত্রণালয়ে আছেন তারা কিন্তু শহরাঞ্চলে মূল্যটাকে কমানোর জন্য প্রচেষ্টাটা কিন্তু শহরাঞ্চলে সীমাবদ্ধ থাকে। গ্রামাঞ্চলের মানুষ কিন্তু পাইকার ব্যবসায়ী অর্থাৎ যারা আছেন তাদের উপরে সম্পূর্ণরূপে নির্ভর, তারা অসহায়। খাতভিত্তিক মূল্যস্ফীতির তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় পোশাক পরিচ্ছদ, বিনোদন ও আসবাবপত্র ছাড়া বাকি 5টি খাতে শহরের তুলনায় গ্রামেই মূল্যস্ফীতি বেশি। শিক্ষা ও স্বাস্থ্যের মতো খাতগুলোতে খরচ বাড়ার হার শহরের তুলনায় গ্রামে বাড়ছে। অর্থনীতিবিদরা বলছেন পণ্যের সমবন্টন করা না গেলে গ্রামীণ জনগোষ্ঠীর উপর চাপ কমানো সম্ভব নয়। গ্রামীণ এবং শহরাঞ্চলের মধ্যে যে বৈষম্য বিদ্যমান, এই বৈষম্যই কিন্তু গ্রামাঞ্চলের মানুষকে অবহেলিত করে রেখেছে, কিন্তু তাদেরকে আবার বেশি মূল্যে সমস্ত জিনিস কিনতে হচ্ছে, যার ফলে ওখানে মূল্যস্ফীতি আরও বেশি হচ্ছে। মূল্যস্ফীতির হার কমাতে শুধু সুধার বাড়ানোই সমাধান নয়, বরং বাজারে শৃঙ্খলা ফেরানো সহ রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয়ের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। রোদ ঝড় বৃষ্টিতে ভিজে সারা দেশের খাদ্যের চাহিদা পূরণ করছেন গ্রামের যে সকল সাধারণ মানুষ। সরকারি হিসেব বলছে মূল্যস্ফীতির কষাঘাতে সবচেয়ে বেশি জর্জরিত তারা। যেটুকু আয় তা দিয়ে সংসার চালাতে গিয়ে খাদ্য বহির্ভূত পণ্য ছাড়াও শিক্ষা ও চিকিৎসা খাতে ব্যয় কমাতে বাধ্য হচ্ছেন তারা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বিশ্ববাজারে তৈরি পোশাক শিল্পের সুনাম নষ্টকারী গার্মেন্টস মালিকদের চিহ্নিত করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ র্যালি শেষে এই দাবি জানান শ্রমিক নেতারা। তারা বলেন, পরিকল্পিতভাবে এই খাতকে অস্থিতিশীল করে তুলছেন কিছু অসাধু কারখানা মালিক। তারা এখন বিদেশে পালিয়ে রয়েছেন। মালিক দেশে নেই এমন যুক্তি দেখিয়ে শ্রমিকদের বেতন দেয়া হচ্ছে না, এতে তারা রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন। এমন অবস্থায় অসাধু কারখানা মালিকদের চিহ্নিত করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধের উদ্যোগ নেয়ার দাবি জানান শ্রমিক নেতারা। আপনাদের কিন্তু অবস্থা খারাপ হবে, আপনারা কোনো কথা এবং বিভিন্ন শ্রমিকদের 2 মাস 3 মাস যাবত বেতন দেয় না। সরকার তাদেরকে গ্রেফতার করুক, তাদের সম্পত্তি সরকারের তত্ত্বাবধানে এনে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করুক, এটাই আমাদের দাবি। চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ শুরু করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে আলোচিত বেক্সিমকো ফার্মা মুনাফা করলেও লোকসান গুনেছে বেক্সিমকো লিমিটেড। এদিকে বিদ্যুৎ খাতের বৃহৎ প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার ও প্রকৌশল খাতের BSRM ভালো মুনাফা করেছে গেল প্রান্তিকে। সরকার পতনের পর বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান বিভিন্ন মামলায় রয়েছে কারাবন্দী। এই গ্রুপের প্রতিষ্ঠানগুলোতে হাইকোর্টের আদেশে তত্ত্বাবধায়ক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে বেক্সিমকো ফার্মাতে তত্ত্বাবধায়ক বসানোর নির্দেশ স্থগিত করেছে আপিল বিভাগ। এই খবরে সপ্তাহ জুড়ে প্রতিষ্ঠানটির শেয়ারের দামে ছিল মিশ্র প্রভাব। বেক্সিমকো ফার্মার চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে 3 টাকা 77 পয়সা, যা গেল বছরে ছিল 3 টাকা 48 পয়সা। এছাড়া প্রতিষ্ঠানটির দুটি সাবসিডিয়ারি নোভিস্তা ও সানোভি ফার্মা গেল অর্থ বছরের জন্য যথাক্রমে 50 ও 10% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এদিকে একই গ্রুপে তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো লিমিটেড প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান দিয়েছে 1 টাকা 26 পয়সা। বৃহস্পতিবার হাইকোর্ট দ্রুত বিদ্যুৎ উৎপাদন আইনের 2টি ধারাকে অবৈধ বলে রায় দিয়েছেন। এতে সরকার চাইলে আগের চুক্তিগুলো পুনর্মূল্যায়ন করতে পারবে। এমন পরিস্থিতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামে প্রভাব পড়েছে। এ খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার জুলাই সেপ্টেম্বর এই 3 মাসে গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণের বেশি মুনাফা করেছে। প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ছিল 7 টাকা 13 পয়সা। আরেক প্রতিষ্ঠান ডোরেন পাওয়ার প্রথম প্রান্তিকে মুনাফা করলেও তা গেল বছরের চেয়ে তা কমে গেছে। শেয়ার প্রতি আয় ছিল 1 টাকা 48 পয়সা। জ্বালানি খাতের প্রতিষ্ঠান মোবিল যমুনার প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় ছিল 3 টাকা 43 পয়সা। এদিকে প্রকৌশল খাতের অন্যতম বড় প্রতিষ্ঠান BSRM স্টিল প্রায় দ্বিগুণ মুনাফা করেছে। প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ছিল 2 টাকা 26 পয়সা, গেল বছরের একই সময়ে ছিল 1 টাকা 21 পয়সা।
হোটেল ও বিনোদন খাতের প্রতিষ্ঠান ইউনিক রিসোর্ট মুনাফা করলেও লোকসান দিয়েছে চট্টগ্রামের 5 তারকা হোটেল পেনিনসুলা। এদিকে বিপিএল এর বরিশাল দলের উদ্যোক্তা প্রতিষ্ঠান ফরচুন সুর মুনাফা প্রথম প্রান্তিকে আগের বছরের তুলনায় কমেছে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। তুমুল সমালোচনার মধ্যেও মন্ত্রিসভায় পছন্দের ব্যক্তিদেরই ঠাঁই দিচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার করোনার টিকাকে প্রাণঘাতী বলা রবার্ট এফ কেনেডি জুনিয়রকেই স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ঘোষণা দিলেন তিনি। তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগও রয়েছে। অন্যদিকে জ্বালানি খাতে দুর্নীতির দায়ে অভিযুক্ত নর্থ ডাকোটার গভর্নর ডগ ব্যাগামকে স্বরাষ্ট্র দফতরের প্রধান হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করেননি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু প্রস্তুতি হিসেবে তার আগামী প্রশাসনের সদস্যদের নাম ঘোষণা শুরু করেছেন। বিভিন্ন অভিযোগে অভিযুক্ত একাধিক ব্যক্তিকে মন্ত্রিসভায় ঠাঁই দেওয়ার জেরে দেশটির রাজনৈতিক ও সচেতন মহলে তুমুল সমালোচনার ঝড় বইলেও তোয়াক্কা করছেন না রিপাবলিকান এই নেতা। তার বাছাই করা ব্যক্তিদের যোগ্যতা ও আগের ইতিহাস নিয়ে উঠছেন নানা প্রশ্ন। স্থানীয় সময় বৃহস্পতিবার নির্বাচনের পর প্রথমবারের মতো ফ্লোরিডার মার-এ-লাগো বিচ রিসোর্টের জনসভায় বক্তব্য রাখেন ট্রাম্প। একসময় করোনার টিকা নিয়ে বিরোধিতা করে তুমুল সমালোচনার জন্ম দেয়া রবার্ট এফ কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সুরক্ষায় পরিবর্তন আনার ক্ষেত্রে যার পর নাই চেষ্টা করবেন কেনেডি। ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত করবেন তিনি। একই দিন নর্থ ডাকোটার গভর্নর ডগ ব্যাগামকে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেন রিপাবলিকান নেতা ট্রাম্প। বলেন, ভূমি ও পরিবেশগত নানান দিক দেখাশোনা করবেন সাবেক এই সফটওয়্যার নির্বাহী। যদিও ডাকোটার জ্বালানি খাতে দুর্নীতির অভিযোগ রয়েছে ব্যাগামের বিরুদ্ধে। ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদে নাম ঘোষণা হয়েছে টোড ব্ল্যান্সের। চলতি বছর পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের ফৌজদারি মামলায় ট্রাম্পকে রক্ষা করেছিলেন তিনি। এদিকে ট্রাম্পের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ উঠছে। ট্রাম্প নিজে এখনো নিশ্চিত না করলেও সিনেটের পদে লড়াইয়ে প্রস্তুত বলে জানিয়েছেন তার পুত্রবধূ সাবেক টিভি প্রডিউসার ও রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের সহসভাপতি লারা ট্রাম্প। তাকে যুক্তরাষ্ট্রের সদ্য মনোনীত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উত্তরসূরিও বলছেন অনেকে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রেখে শুধু মন্ত্রিসভার নাম ঘোষণা করেননি ডোনাল্ড ট্রাম্প। জোরালো কণ্ঠে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনের ঘোষণা দেন তিনি। নিজ প্রশাসনের বিভিন্ন দফতরে কট্টর ইসরায়েলি সমর্থকদের মনোনীত করায় কথা ও কাজের মিল পাচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। তবে মন্ত্রিসভায় ট্রাম্পের মনোনীত প্রার্থীদের সবাই খুব সহজেই দায়িত্ব পেয়ে যাবেন না বলে মনে করেন তারা। এক্ষেত্রে প্রয়োজন সিনেটের অনুমোদন। খোদ রিপাবলিকান সিনেটরদের মধ্যেই ট্রাম্পের বেশ কয়েকজন মনোনীত সদস্যকে নিয়ে আপত্তি রয়েছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে দেশটির নতুন বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার। নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী 159টি আসন পেয়ে পার্লামেন্টের 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে জোটটি। এনপিপির বিশাল এই জয়ে উচ্ছ্বসিত সমর্থকরা। বিশ্লেষকদের ধারণা, অর্থনৈতিক সংকট সৃষ্টির জন্য দায়ী দলগুলোকে প্রত্যাখ্যান করে এনপিপিকে বেছে নিয়েছেন ভোটাররা। ভাগ্যদেবী যেন নিজে এসে ধরা দিচ্ছেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টের কাছে। গেল সেপ্টেম্বরই দ্বীপরাষ্ট্রটির প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল জয়ের স্বাদ পান অনুরা কুমার দিশানায়েক। এবার শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনে ভূমিধস জয় পেল নতুন বামপন্থী প্রেসিডেন্টের জোট ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি। বার্তা সংস্থা রয়টার্স বলছে, বৃহস্পতিবার শুরু হওয়া এই নির্বাচনে পার্লামেন্টের আসন সংখ্যা 225। এর মধ্যে 196 আসনে সরাসরি ভোট হয়, যার মধ্যে 159টিতে জয় পায় ন্যাশনাল পিপলস পাওয়ার, অর্থাৎ 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা। বাকি 29টি জাতীয় ভিত্তিক আসন। স্থানীয় গণমাধ্যম বলছে, 225 আসনের পার্লামেন্টে এনপিপির আসন সংখ্যা ছাড়িয়ে যেতে পারে 150-এর ঘর। অন্যদিকে এনপিপি জোটের প্রধান প্রতিপক্ষ সমাগি জনা বালাবেগায়া জয় পেয়েছে 40টি আসনে। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক সংকট সৃষ্টির জন্য দায়ী দলগুলোকে প্রত্যাখ্যান করে এনপিপিকে বেছে নিয়েছেন ভোটাররা। ঐতিহাসিক এ জয়ে খুশি বাম সমর্থকরা। লঙ্কানদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি আমরা, ঠিক এমনটাই আশা করেছিলাম। আশা করি নতুন সরকার সামনের দিনগুলোতে সব বৈষম্য দূর করবে।
ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে সবাইকে ধন্যবাদ জানান বামপন্থী রাজনীতিক অনুরা কুমার দিশানায়েক। এর আগে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের পর পার্লামেন্ট ভেঙে দিয়ে 14 নভেম্বর আগাম পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেন মার্ক্সবাদী এই নেতা। মৌসুমী সাথী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অভ্যুত্থানের 100তম দিনে শহীদদের স্মরণ, গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার দাবি জাতীয় নাগরিক কমিটির। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দিতে চান না সমন্বয়করা। ফ্যাসিবাদের শেকড় ছড়িয়েছে অনেক দূর, 15 বছরের শাসন কয়েক সপ্তাহে মোকাবিলা সহজ নয় বললেন আইন উপদেষ্টা। গুম বিরোধী আইন করবে অন্তর্বর্তী সরকার। এবং তাবলিগ জামায়াতের দ্বন্দ্বের পেছনে তৃতীয় পক্ষের ষড়যন্ত্র দেখছেন সাদপন্থীরা। দিল্লির মাওলানাকে বিশ্ব ইজতেমায় আনার দাবিতে কাকরাইলে অবস্থান। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়।